নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষাকে টার্গেট করে আমাদের যে মক টেস্টের সিরিজ আসছে, আজকে আমরা তার সেট নাম্বার 20 ডিসকাস করব এই ক্লাসের মাধ্যমে। তো অবশ্যই প্রত্যেকে ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি ওয়াচ করবে, আর প্রতিদিন এই বাছাই করা সেরা এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন সহযোগে ক্লাস দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের ক্লাসটি আমরা শুরু করব। যারা আগের ক্লাস দেখোনি তারা প্লেলিস্টটি চেক আউট করে দেখে নেবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, মুঘলদের সরকারি ভাষা কি ছিল? উর্দু, ফার্সি ও আঞ্চলিক নাকি তুর্কি? মুঘলদের সরকারি ভাষা ছিল ফার্সি। অপশন বি হবে সঠিক উত্তর। যদি আমরা মুঘল সম্পর্কে আলোচনা করি তাহলে দেখব মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে বাবর, মুঘল সাম্রাজ্যের শেষ শাসককে ছিলেন ইব্রাহিম লোদি। তো এইভাবে তোমাকে কিন্তু প্রশ্ন করবে। ইব্রাহিম লোদি বললাম, ওটা তো দিল্লি সুলতানি সাম্রাজ্যের। মুঘল সাম্রাজ্যের শেষ শাসককে ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। এরপরে দেখো, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর 1526 খ্রিস্টাব্দে, মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ, তিনি জাফর ছদ্মনামে উর্দু কবিতা লিখতেন। এই পয়েন্টটাও ইম্পর্টেন্ট। এই যে দেখো, জাফর ছদ্মনামে উর্দু কবিতা কে লিখতেন? দ্বিতীয় বাহাদুর শাহ। ভারতে প্রথম আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিলেন কে? বাবর। মনসবদারি প্রথা কে চালু করেছিলেন? আকবর। মনসব শব্দের অর্থ কি? পদমর্যাদা। তাহলে এইভাবে তোমাকে প্রত্যেকটা এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন আমরা ডিসকাস করব। তো অবশ্যই প্রত্যেকে যদি পারো বিষয়গুলোকে নোট ডাউন করার চেষ্টা করবে। বান্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? ন্যাশনাল পার্ক সম্পর্কে প্রশ্ন তোমাদের। কর্ণাটক, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আসাম। দেখো ডিয়ার স্টুডেন্ট, এই মুহূর্তে আমাদের ভারতবর্ষে মোট 106টি জাতীয় উদ্যান রয়েছে, ন্যাশনাল পার্ক রয়েছে। যদি আমরা দেখি, ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান হেমিস জাতীয় উদ্যান রয়েছে লাদাখে। ভারতের প্রথম জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয় কবে? 1936 সালে, যেটা হচ্ছে হেইলি ন্যাশনাল পার্ক। জিম করবেট রয়েছে উত্তরাখণ্ডে, সেটি। এছাড়াও যদি আমরা দেখি যে ভারতবর্ষের মোট জাতীয় উদ্যানে সব থেকে বেশি জাতীয় উদ্যান কোন রাজ্যে রয়েছে, তাহলে মধ্যপ্রদেশ রাজ্যে রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কটি জাতীয় উদ্যান রয়েছে? আমাদের ওয়েস্ট বেঙ্গলে মধ্যপ্রদেশে নিয়ারলি 12, ঠিক আছে, জাতীয় উদ্যান রয়েছে। আমাদের ডাব্লিউবিতে রয়েছে কটি? ওয়েস্ট বেঙ্গলে রয়েছে 6টি জাতীয় উদ্যান। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে 9টি জাতীয় উদ্যান। তো বান্দিপুর জাতীয় উদ্যানটি রয়েছে কর্ণাটক রাজ্যে। অপশন এ হবে সঠিক উত্তর। আর একটা তোমাদের প্রশ্ন আসতে পারে, সরিস্কা জাতীয় উদ্যান কোথায় রয়েছে? সরিস্কা জাতীয় উদ্যান রয়েছে রাজস্থানে। তো এখানে গুরুত্বপূর্ণ কিছু জাতীয় উদ্যান আমরা দেখবো, যেরকম আসামের কাজিরাঙ্গাটা বারবার আসে, মানসটাও আসে, নামেরিটাও আসে। কর্ণাটকের বানেরঘাট জাতীয় উদ্যান বান্দিপুর জাতীয় উদ্যান থেকে মোস্ট রিপিটেড কোশ্চেন হয়। ছত্তিশগড়ের গুরু ঘাসিদাস জাতীয় উদ্যান ইন্দ্রাবতী জাতীয় উদ্যান। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অন্যতম জাতীয় উদ্যান মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক। মাউন্ট হ্যারিয়েট ন্যাশনাল পার্ক, রানী ঝাঁসি মেরিন ন্যাশনাল পার্ক। সো এই লিস্টটা তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকে দেখে নেবে। নেক্সট পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী কোশ্চেন দেখো, প্ল্যানিং কমিশনের পরিবর্তে যে নতুন সংস্থাটি স্থগিত হয়েছে তার নাম কি? প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করে ভারতের নীতি আয়োগ এসেছে আমরা জানি। সো অপশন সি হবে সঠিক উত্তর। নীতির ফুল ফর্ম কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। নীতি আয়োগ থেকে বেশ কিছু প্রশ্ন আসতে পারে, তার আগে দেখে নাও প্ল্যানিং কমিশন কবে গঠিত হয়, এটাও প্রশ্ন আসে। 15ই মার্চ 1950 সালে প্ল্যানিং কমিশন গঠিত হয়। নীতি আয়োগ কবে গঠিত হয়? 2015 সালের 1 জানুয়ারি। নীতি আয়োগের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা মানে চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও হলেন শ্রী BVR সুব্রমণ্যম, এবং বর্তমানে চেয়ারম্যান হামেশা কে হয়? চেয়ারম্যান হয় সবসময় কে হয়? প্রধানমন্ত্রী হয়ে থাকেন নীতি আয়োগের। তাহলে ভাইস চেয়ারম্যান কে রয়েছেন? ভাইস চেয়ারম্যান রয়েছেন নীতি আয়োগের সুমন বেরি। অবশ্যই এই পয়েন্টগুলো কিন্তু খুব ভালো করে দেখবে। নেক্সট, এরপরে পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের দেবো। তোমাদের মধ্যে অনেক পরীক্ষার্থী রয়েছে যারা জিকে স্ট্যাটিক জিকেটা মোটামুটি রপ্ত করতেই পারো না। এই ভিডিও, এই ক্লাস, ওই ক্লাসে চারিদিকে ছুটতে থাকো, বাট তোমাদের আমি গ্যারেন্টি দিচ্ছি তুমি আমার এই ক্লাসের সিরিজ দেখো বা আপকামিং যত ক্লাস তোমাদের ফ্রিতে ইউটিউবে প্রোভাইড করবো সেইগুলো দেখো। আর তুমি আমাদের স্ট্যাটিক জিকে এবং জিকে সাজেশন কিং বুক দুটো সংগ্রহ করে নাও। ইবুক এগুলো PDF আকারে পেয়ে যাবে। জিকেতে তুমি একদম ফুল মার্কস গ্যারান্টি পাবে, এটুকু বলে দিলাম, এবং হুবহু প্রশ্ন কমন আসবে। আমাদের স্ট্যাটিক জিকে রয়েছে বাংলা ভাষায় সম্পূর্ণ হাতে লেখা, এবং প্রায় 50টিরও অধিক টপিক এখানে সুন্দরভাবে রয়েছে চ্যাপ্টার অনুযায়ী, টপিক অনুযায়ী। এছাড়াও রয়েছে আর্ট অ্যান্ড কালচারের নোটস এখানে রয়েছে। আরেকটি রয়েছে জিকে সাজেশন কিং, যেখানে 1550 MCQ, 5000 ওয়ান লাইনার্স রয়েছে। এই বইটির প্রাইস ডিসকাউন্ট দিয়ে করে বলছি আমি 99 রুপিস, আর এই বইটি মানে স্ট্যাটিক জিকে বইটারও প্রাইস ডিসকাউন্ট দিয়ে করে 99 রুপিস। তো দুটো বই যারা নিতে আগ্রহী রয়েছে তারা আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। 198 টাকা অনলাইনে পেমেন্ট করে স্ক্রিনশটটা দিলে সাথে সাথে ইবুক দুটি দেওয়া হবে। হ্যাঁ, মনে রাখবে যারা নিতে ইচ্ছুক তারা একমাত্র মেসেজ করবে, নাহলে করার দরকার নেই। তোমরা যেখানে ভগবানের কাছে পড়ছো, মহান যে সমস্ত টিচারের কাছে পড়ছো ওখানেই পড়ো, ডেফিনেটলি তোমরা চাকরি পেয়ে যাবে। ঠিক আছে।
চাপ নেই কোনো, আমি নিতে বলছি এরকমটাও নয়, যদি মনে হয় তাহলে নিতে পারো, এটুকু বলে দিলাম। ওকে, চলো নেক্সট পরবর্তী আমরা প্রশ্নে যাই। ভারতের সর্বোচ্চ আইন পদাধিকারী হলেন কে? লেফটেন্যান্ট জেনারেল, সলিসিটর জেনারেল, অ্যাটর্নি জেনারেল, অ্যাকাউন্টেন্ট জেনারেল। 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কোনটা হবে? অ্যাটর্নি জেনারেল, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো ডিয়ার স্টুডেন্ট, আমি এই কথাটা বললাম এই কারণেই, কারণ তোমরা কিছু লোককে ভগবানের আসনে বসিয়ে দিয়েছো, আসলে তারা ভগবান নয়। একটা স্টুডেন্টের কোথাও একটা আন্দোলন হলো, কোথাও একটা প্রতিবাদ হলো, না তো একটা কমিউনিটি, না তো স্টুডেন্টের হয়ে একটা কথা, না তো কোথাও আন্দোলন, এই সমস্ত বিষয় কিছু মানুষকে দেখাই যায় না, ঠিক আছে? এই সমস্ত বিষয়ে কিছু মানুষকে দেখাই যায় না, অথচ তারাই তোমাদের কাছে ভগবান। হ্যাঁ, ডেফিনেটলি প্রত্যেকটা টিচার তার নিজস্ব পড়ানোর স্টাইল, তার নিজস্ব পড়ানোর নলেজ ডেপথ, তার নিজস্বতা রয়েছে, ডেফিনেটলি তিনি সেই পদে ঠিক আছে, ভালো আছেন, গুড এনাফ, ওকে। বাট আমার মনে হয় স্টুডেন্টের পাশাটা থাকাটা সবসময় দরকার বা জরুরি রয়েছে। ওকে, এনিওয়ে, তো অপশন সি হবে সঠিক উত্তর। ভারতের সর্বোচ্চ আইন পদাধিকারী হলেন অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল কত নম্বর ধারায় রয়েছে বলতে পারবে? 76 নম্বর আর্টিকেলে রয়েছে অ্যাটর্নি জেনারেলের কথা। এরপরে আমরা দেখে নেব, দেখো মতিলাল চিমনলাল সীতালাভেদ ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেল ছিলেন। সিনিয়র অ্যাডভোকেট আর ভেঙ্কটরামানি ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল, এবং 76 নম্বর ধারায় অ্যাটর্নি জেনারেলের কথা উল্লেখ রয়েছে। তো ডিয়ার স্টুডেন্ট, বলো ক্লাসটা ভালো লাগছে কি ভালো লাগছে না? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলটিকে ফলো করবে, আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে, লিঙ্ক ডেসক্রিপশনে আছে। নেক্সট পরবর্তী কোশ্চেন, 5 নম্বর প্রশ্ন, বিশ্ববিখ্যাত চিত্রকর্ম মোনালিসা কে বানিয়েছেন? এল গ্রেকা, মাইকেল অ্যাঞ্জেলো, লিওনার্দো দা ভিঞ্চি, টিনটোরেটা। 4টে অপশন রয়েছে, সঠিক উত্তরটা হবে অপশন সি, লিওনার্দো দা ভিঞ্চি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মোনালিসা ছবি থেকে লেটেস্ট তোমাদের একটা প্রশ্ন এসছে পিএসসির এক্সামে, যেটি কোথায় রয়েছে বা কোন মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা হয়েছে? তো এটি ফ্রান্সের প্যারিসে শহরের লুভুর মিউজিয়ামে রাখা হয়েছে। এই পয়েন্টটাও কিন্তু খুব ভালো করে দেখে নেবে। মোনালিসা ছবিটির আসল নাম কি? জিওকোন্ডা, লা জিওকোন্ডা। মোনালিসা ছবির আসল নাম লা জিওকোন্ডা। ওকে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেন নাম্বার 6, কোন ক্রিকেট দল 2024-25 বিজয় হাজারে ট্রফি জিতেছে? কর্ণাটক, তামিলনাড়ু, হিমাচল প্রদেশ, রাজস্থান। 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে কর্ণাটক, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ হবে সঠিক উত্তর। কর্ণাটক পুরুষদের সিনিয়র ক্রিকেট দল 2024-25 ফাইনালে বিদর্ভকে 36 রানে পরাজিত করে 5তম বিজয় হাজারে ট্রফি জিতেছে। রঞ্জি ট্রফি 2000, আচ্ছা এখানে দেখে নাও, এখানটায় 2024 সালে বিজয় হাজারে ট্রফি জিতেছে কে? বিজয় হাজারে ট্রফি জিতেছে, আর বিদর্ভ জিতেছে রঞ্জি ট্রফি। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন, মহিলাদের গলার স্বর তীক্ষ্ণ হয় কেন? কম্পাঙ্ক বেশি, কম্পাঙ্ক কম, বেশি প্রতিফলিত হয় নাকি কম প্রতিফলিত হয়? মহিলাদের গলার স্বর তীক্ষ্ণ হয় কারণ কম্পাঙ্ক বেশি। অপশন এ হবে সঠিক উত্তর, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। উচ্চ তীক্ষ্ণতার একটি শব্দকে বলা হয় তীক্ষ্ণ এবং এর কম্পাঙ্ক উচ্চ। কম তীক্ষ্ণতার একটি শব্দকে বলা হয় ভারী এবং এর কম্পাঙ্ক কম। নারী কণ্ঠের তীক্ষ্ণতা পুরুষ কণ্ঠের চেয়ে বেশি হয়। সিংহের গর্জনে উৎপন্ন শব্দের তীক্ষ্ণতা কম, যেখানে মশার গুঞ্জন দ্বারা উৎপন্ন শব্দের তীক্ষ্ণতা বেশি। তাহলে এই কম্পারিজনগুলো অবশ্যই কিন্তু মাস্ট প্রত্যেকে নোট ডাউন করবে। নেক্সট কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 8, কলকাতা স্কুল বুক সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দ, 1817 খ্রিস্টাব্দ, 1818 খ্রিস্টাব্দ নাকি 1822 খ্রিস্টাব্দ? 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, 1817 খ্রিস্টাব্দে কলকাতা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। অপশন বি হবে সঠিক উত্তর। দেখো, কলকাতা স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ডেভিড হেয়ার প্রতিষ্ঠা করেন 1817 সালে। ডেভিড হেয়ারের নামটা থেকে আরেকটা বিষয় তোমার মনে রাখা উচিত, যেটা 1828 সালে, বলে দিচ্ছি খুব ভালো করে দেখো, 1828 সালে ডিরোজিও এবং তার নব্যবঙ্গ যে সমস্ত অনুগামী ছিলেন, নব্যবঙ্গ দল গঠন করেন কে? ডিরোজিও, এবং ডিরোজিও তার অনুগামীরা 1828 সালে যে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন, তো সেইখানে ডিরোজিও প্রথমে সভাপতি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, পরবর্তী ক্ষেত্রে তার অবর্তমানে ডেভিড হেয়ার কিন্তু সভাপতি হয়েছিলেন। এই পয়েন্টটা বলার জন্যই তোমাদের কিন্তু আমি নব্যবঙ্গ দলকে নিয়ে গেলাম। আচ্ছা, শ্রীরামপুর কলেজ 1818 সালে প্রতিষ্ঠিত হয়, উইলিয়াম ক্যারি প্রতিষ্ঠাতা। অ্যাংলো হিন্দু স্কুল 1822 সালে রামমোহন রায় প্রতিষ্ঠা করেন। ফোর্ট উইলিয়াম কলেজ 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি প্রতিষ্ঠা করেন। 1857 সালে ক্যালকাটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়, ক্যালকাটা ইউনিভার্সিটি সিইউ। আর মেডিকেল কলেজ 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ, ঠিক আছে, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। নেক্সট পরবর্তী কোশ্চেন নাম্বার 9, স্বাধীনতার পর 2011 সালের জনগণনা ভারতের কততম জনগণনা? 10তম, 15তম, 20তম, 25তম। 4টে অপশন রয়েছে। 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে, 4টে অপশনের মধ্যে 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে 15তম, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। স্বাধীনতার পর 2011 সেন্সাস, 2011 সেন্সাসে ভারতের পপুলেশন একদম যদি আমরা দেখি 121 কোটি বলা হচ্ছে, একদম অ্যাকুরেটলি বললে 121 কোটি 1,93,422 জন।
2011 সেন্সাস অনুযায়ী ভারতের সাক্ষরতার হার ছিল কত? ভারতের সাক্ষরতার হার যদি আমরা দেখি 2011 সালের সেন্সাসে 74.04%। 2011 সেন্সাসে ভারতের জনঘনত্ব কত? 382 জন প্রতি বর্গকিমিতে। জনসংখ্যা সব থেকে বেশি ছিল উত্তরপ্রদেশে। 2011 সেন্সাসের স্লোগান কি ছিল? আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার, আমাদের আদমশুমারি আমাদের ভবিষ্যৎ। নেক্সট হয়ে গেল। চলো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। কেরোসিন তেলে নিম্নলিখিত কোন উপাদানটি নিরাপদে রাখা হয়? সোডিয়াম, তামা, পারদ, রূপো। দেখো কেরোসিন তেলে অনেক কিছুকেই প্রিজার্ভ করে রাখা হয় বিকজ তাদের রিঅ্যাক্টিভ ইন নেচার, হাইলি রিঅ্যাক্টিভ ইন নেচার, দ্যাটস ওয়াই তাদেরকে প্রিজার্ভ করে রাখা হয়, কারণ অক্সিজেনের সংস্পর্শে এলে বায়ুমণ্ডলে তারা বিক্রিয়া ঘটায়। সো সোডিয়াম হবে সঠিক উত্তর এখানে। সোডিয়ামের পাশাপাশি আরও অনেক রয়েছে, পটাশিয়াম, দেখো সোডিয়াম, ঠিক আছে, এছাড়াও কি লিথিয়াম, সিজিয়াম ধাতুকেও কেরোসিন তেলে সংরক্ষণ করে রাখা হয়। তাহলে কি বললাম? সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, সিজিয়ামকে রাখা হয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11। জাতিসংঘ নামটি কখন প্রবর্তন হয়, মানে কখন আসে? জাতিসংঘ যদি আমরা অফিসিয়ালি যদি দেখি যে জাতিসংঘ প্রতিষ্ঠা হয় 1945-এ, বাট নামটি প্রবর্তন হয় 1942-এর 1 জানুয়ারি। অপশন এ হবে সঠিক উত্তর। ইউনাইটেড নেশনস ডে কবে পালিত হয়? এই প্রশ্নটা আসে, প্রত্যেকে লিখে নাও তো একটু। ইউনাইটেড নেশনস ডে 11 নম্বরে তোমরা একটু লিখে নাও। ইউনাইটেড নেশনস ডে 24শে অক্টোবর প্রতি বছর পালিত হয়, আর হেডকোয়ার্টার রয়েছে নিউ ইয়র্কে। তাহলে এতগুলো পয়েন্ট জানলাম। 24শে অক্টোবর প্রতি বছর ইউএন ডে পালিত হয় 24শে অক্টোবর। ওকে, আর তোমাদের কি বললাম? নিউ ইয়র্ক ইজ দ্য হেডকোয়ার্টার। ওকে, নিউ ইয়র্ক হচ্ছে হেডকোয়ার্টার। চলো নেক্সট পরবর্তী কোশ্চেন। রঙ্গস্বামী কাপ কোন খেলাতে দেওয়া হয়? পোলো, হকি, ক্রিকেট, ফুটবল। রঙ্গস্বামী কাপ দেওয়া হয় হকিতে, এছাড়াও দেওয়া হয়ে থাকে কি এখানে? আগা খান কাপ দেওয়া হয়ে থাকে। রঙ্গস্বামী, আগা খান হকিতে, ইরানি ক্রিকেটে দেওয়া হয়, রঞ্জি ট্রফি ক্রিকেটে দেওয়া হয়, সুব্রত কাপ ফুটবলে, ডেভিস কাপ দেওয়া হয় লন টেনিসে। নেক্সট পরবর্তী প্রশ্ন। পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি? ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান। পশ্চিমবঙ্গের নবীনতম জেলা যদি আমরা দেখি তাহলে পশ্চিম বর্ধমান হবে সঠিক উত্তর। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 2017 সালে, তাই না? 2017 তো অনেকগুলো হয়েছিল, সবার লাস্টে এটা হয়েছিল। আমরা অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের জেলা বিভাজনটা একটু দেখব। জলপাইগুড়ি জেলা 2014 সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল আলিপুরদুয়ার থেকে ভেঙে। 1 জানুয়ারি 2002 সালে মেদিনীপুর জেলা ভেঙে গঠিত হয় পূর্ব এবং পশ্চিম দুটি ভাগে। আচ্ছা, 2017 সালের 4 এপ্রিল গঠিত হয় পশ্চিম মেদিনীপুর জেলা থেকে ঝাড়গ্রাম জেলা। 7 এপ্রিল গঠিত হয় 2017 সালের বর্ধমান জেলা ভেঙে পশ্চিম বর্ধমান। তাহলে সব থেকে নবীনতম জেলা কোনটা? পশ্চিম বর্ধমান, কারণ 7 এপ্রিল 2017 আর 4 এপ্রিল 2017 ঝাড়গ্রাম জেলা গঠিত হয়। নেক্সট কোশ্চেনে আমরা যাব, কোশ্চেন নাম্বার 14। পৃথিবীর সবচেয়ে বড় ফুল কোনটি? রেড চ্যাম্পিয়ন, র্যাফলেসিয়া, লিলি, ডালিয়া। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখতে পাচ্ছ, হাউ মাচ বিগার, ঠিক আছে। অপশন বি হবে সঠিক উত্তর। র্যাফলেসিয়া ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পৃথিবীর সব থেকে বড় ফুল। যদি আমরা দেখি পৃথিবীর সব থেকে বড় ফুলের র্যাফলেসিয়া আর্নল্ডি, এটি মৃতদেহের ফুল নামেও পরিচিত। পৃথিবীর সব থেকে ক্ষুদ্রতম তাহলে ফুলের নাম কি? অলিফিয়া গ্লোবাসা, অলিফিয়া গ্লোবোসা। তাহলে কি বললাম? র্যাফলেসিয়া আর্নল্ডি এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় ফুল, আর অলফিয়া গ্লোবোসা হচ্ছে সব থেকে ছোট বা ক্ষুদ্রতম ফুল, যেটাকে আমরা ডাক উইড নামেও ডেকে থাকি। ওকে, নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 15। মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা ত্যাগ করে কত খ্রিস্টাব্দে ভারতে ফিরে আসেন? মহাত্মা গান্ধী 2 অক্টোবর 1869 খ্রিস্টাব্দে গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন। মহাত্মা গান্ধী তারপরে ইংল্যান্ডে ল পড়তে যান, সেখান থেকে এসে দক্ষিণ আফ্রিকায় প্র্যাকটিসের জন্য চলে যান। কবে? দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসেন 1893 সালে তিনি গিয়েছিলেন, আর ফিরে এসেছিলেন 1915 সালে। ঠিক আছে, সো অপশন বি হবে সঠিক উত্তর। 15 নম্বর প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 15। এখানে তোমাদের অনেকগুলো পয়েন্ট জানতে হবে। অপশন বি হবে সঠিক উত্তর। দেখো 1893 সালে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকাতে যান এবং সেখানে 21 বছর ছিলেন। তারপরে 1915 সালে ভারতে ফিরে এলেন। 1915-এ 1915-তে ভারতে ফিরে এলেন এবং 9 জানুয়ারি ফিরে এলেন। 9 জানুয়ারি দিনটা আমরা কি পালন করি? 9 জানুয়ারি হচ্ছে এনআরআই ডে, ঠিক আছে, প্রবাসী ভারতীয় দিবস পালন করি সেই দিনটিকে সেলিব্রেট করার জন্য। নেক্সট কোশ্চেনে যাব, 16 নম্বর প্রশ্ন। পশ্চিমবঙ্গে পথশ্রী প্রকল্প চালু হয় কোন সালে? 2019, 2020, 2021, 2022। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন সরকারি যে সমস্ত স্কিম রয়েছে তোমাদের বেঙ্গল পরীক্ষার জন্য মাস্ট ইম্পর্টেন্ট। 2020 সালে কি বললাম? 2020 সালে পশ্চিমবঙ্গে পথশ্রী প্রকল্প চালু হয়। সেম যদি দেখি আমরা অনেকগুলো প্রকল্প রয়েছে যেগুলো ফেমাস এবং তোমাদের পরীক্ষাতেও ফেমাস। যুবশ্রী প্রকল্প 2013 সালে, তাহলে পথশ্রী প্রকল্প 2020 সালে, যুবশ্রী 2013, 2013-তে কন্যাশ্রী, 2018-তে রূপশ্রী এবং 2020-তে খুব ভালো করে দেখবে যুবশ্রী 2013, কন্যাশ্রী 2013, ঠিক আছে। তারপরে 2018-তে আসো রূপশ্রী, তারপরে 2020-তে আসো পথশ্রী, তারপরে 2016 সবুজ সাথী,
দুয়ারে সরকার প্রকল্প 2020 1 ডিসেম্বর, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প 2021 সালের ফেব্রুয়ারিতে চালু হয়। নেক্সট পরবর্তী প্রশ্নে যাব। 17 নম্বর কোয়েশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কে ইউপিএসসির প্রথম চেয়ারম্যান ছিলেন? স্যার রস বার্কার, স্যার ডেভিড পেট্রি, স্যার আইর গার্ডেন নাকি স্যার পিডব্লিউ রবার্টসন? সঠিক উত্তর হবে স্যার রস বার্কার ওয়াজ দ্য ফার্স্ট চেয়ারম্যান অফ ইউপিএসসি অর ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। এইখান থেকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হয়, কত নম্বর আর্টিকেলে রয়েছে ইউপিএসসি? 315 থেকে 323 আর্টিকেলে। বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন প্রীতি সুদান, প্রথম চেয়ারম্যান ছিলেন কে? রস বার্কার, 1926 সালে প্রতিষ্ঠিত হয়। নেক্সট কোয়েশ্চেন, সাধারণত লাফিং গ্যাস কি নামে পরিচিত? নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন পেন্টাঅক্সাইড নাকি নাইট্রোজেন? দেখো লাফিং গ্যাসকে আমরা বলে থাকি কি? নাইট্রাস অক্সাইড, এটা চোখ জ্বালা করে মানুষের। সো নাইট্রাস অক্সাইড, অপশন বি হবে সঠিক উত্তর, নাকি নাইট্রিক অক্সাইড। নাইট্রাস অক্সাইড ইজ দ্য কারেক্ট অ্যান্সার, লাফিং গ্যাস। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 19, পশ্চিমবঙ্গের হুগলি জেলা কোন প্রশাসনিক বিভাগের অন্তর্ভুক্ত? খুব ভালো প্রশ্ন। বর্ধমান, মালদা, প্রেসিডেন্সি, মেদিনীপুর। দেখো হুগলি জেলা বলেছে আমাকে, হুগলি জেলা কোন প্রেসিডেন্সির অন্তর্গত? প্রশাসনিক বিভাগের বর্ধমান প্রশাসনিক বিভাগের অন্তর্গত। হুগলি জেলা বর্ধমান প্রশাসনিক বিভাগের অন্তর্গত। যদি আমরা দেখি আমাদের ওয়েস্ট বেঙ্গলে 5টি প্রশাসনিক বিভাগ বা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন রয়েছে, সেই 5টি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনকে অবশ্যই আমরা দেখব প্রশাসনিক বিভাগ। তো কোন বিভাগ, তার নাম এবং তার আন্ডারে কি কি জেলা রয়েছে আমরা প্রত্যেকে দেখে নেব। এখানে দেখো প্রেসিডেন্সি বিভাগের আওতায় আছে হাওড়া জেলা, কলকাতা জেলা, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা প্রেসিডেন্সি বিভাগের আওতায় আসছে। মেদিনীপুর বিভাগের মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। বর্ধমান বিভাগের মধ্যে বীরভূম, হুগলি, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান। বীরভূম, হুগলি, পশ্চিম এবং পূর্ব বর্ধমান বর্ধমান বিভাগের মধ্যে আসছে। মালদা বিভাগের মধ্যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদা এবং জলপাইগুড়ি বিভাগের মধ্যে আসছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এগুলো আসছে। ওকে, সো চলো নেক্সট পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন বলছে পরিবেশ সুরক্ষা আইন কোন সালে প্রণীত হয়? একদম 100% ভিভিআই প্রশ্ন, তোমাদের গ্যারান্টিও আমি দিচ্ছি যে সমস্ত মক টেস্টের সিরিজ দেখছো এবং তোমরা যদি আমাদের নোট সংগ্রহ করতে পারো তাহলে 100% তোমরা অবশ্যই কমন পাবে জিকেতে, এটুকু তোমাদের বলে দিলাম। হ্যাঁ, বিগত দিনে যে সমস্ত পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষাতে এটা কিন্তু প্রমাণিত। সো 20 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর 1986, অপশন এ হবে সঠিক উত্তর। অপশন এ হবে সঠিক উত্তর। বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972 সালে, জল দূষণ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ আইন 1974 সালে, পরিবেশ সুরক্ষা আইন 1986, জাতীয় সবুজ ট্রাইব্যুনাল অ্যাক্ট বা গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্ট 2010 এবং জৈব বৈচিত্র্য আইন যেটা হচ্ছে 2002 সালে। তো অবশ্যই পরিবেশ সংক্রান্ত এই বিভিন্ন যে অ্যাক্টগুলো রয়েছে কত সালে, এটা মাস্ট প্রত্যেকে দেখবে। নেক্সট পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম এআই ইউনিভার্সিটি খোলা হবে কোথায়? দেখো এআই সম্পর্কে বেশ কয়েকটা পয়েন্ট আসতে পারে তোমাদের। এআই এর ফুল ফর্ম কি? প্রথমত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা, এখন এই শব্দটার সাথে প্রত্যেকেই পরিচিত। এআই সম্পর্কে যদি আমরা বলি, বিভিন্ন এআই চ্যাটবট রয়েছে বর্তমানে। সেই এআই চ্যাটবট কোন কোম্পানির, সেই নামটা জিজ্ঞেস করে। যেরকম গুগলের যে এআই চ্যাটবট রয়েছে সেটা প্রথম নাম ছিল কি? বার্ড, বর্তমানে নাম কি? জেমিনি। এই যে গুগলের প্রথমে বার্ড ছিল, পরে চ্যাটবট হয়েছে জেমিনি। ঠিক একইভাবে চ্যাট জিপিটি রয়েছে। চ্যাট জিপিটি কার? ওপেন এআই এর চ্যাট জিপিটি রয়েছে। ঠিক যদি আমরা বলি এআই ইউনিভার্সিটি আমাদের ইন্ডিয়াতে প্রথম কোথায় খোলা হবে? ভারতের প্রথম এআই ইউনিভার্সিটি খোলা হবে কোথায়? মহারাষ্ট্রে। অপশন এ হবে সঠিক উত্তর। আর একটা প্রশ্ন আসতে পারে, ফাদার অফ এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে? জন ম্যাকার্থি। জন ম্যাকার্থি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে তোমার যদি বলে ফাদার অফ এআই। ঠিক আছে, এআই এর জনক কে? জন ম্যাকার্থি। তো অবশ্যই এগুলো কিন্তু নোট ডাউন করবে যে পয়েন্টগুলো তোমাদের বলছি আমি। নেক্সট পরবর্তী প্রশ্ন 22 নম্বর কোয়েশ্চেন, ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, হেগ, ব্রাসেলস, ওয়াশিংটন ডিসি। সঠিক উত্তরটা হবে অপশন সি, ব্রাসেলসে রয়েছে ন্যাটোর সদর দপ্তর। ন্যাটোর ফুল ফর্ম কি? নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন। যদি আমরা দেখি ওয়াশিংটন ডিসির হেডকোয়ার্টার, মানে ওয়াশিংটন ডিসিতে কার কার হেডকোয়ার্টার রয়েছে? আইএমএফ এর রয়েছে এবং কার রয়েছে? ওয়ার্ল্ড ব্যাংকের রয়েছে। বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার রয়েছে। দ্য হেগ কার হেডকোয়ার্টার? দ্য হেগ যদি আমরা দেখি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের হেডকোয়ার্টার রয়েছে। নিউ ইয়র্ক কার হেডকোয়ার্টার রয়েছে? ইউনাইটেড নেশনসের হেডকোয়ার্টার রয়েছে। 24 অক্টোবর প্রতি বছর ইউএন ডে পালিত হয়। 1945 সালে কেম ইনটু এক্সিস্টেন্স অফিসিয়ালি। হেগের হেডকোয়ার্টার মানে কার হেডকোয়ার্টার? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। ওকে, আইসিজে। নেক্সট পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 23, ভিনিগারের রাসায়নিক নাম কি? ভিনিগারের রাসায়নিক নাম লঘু অ্যাসিটিক অ্যাসিড। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট পরবর্তী এখানে আমরা বিভিন্ন যৌগের রাসায়নিক নাম দেখব। খাদ্য লবণ, সোডিয়াম ক্লোরাইড, কলিচুন, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, কাপড় কাচা সোডা, সোডিয়াম কার্বনেট, কস্টিক সোডা, সোডিয়াম হাইড্রোক্সাইড, ফটকারি, শোধক, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম সালফেট, বেকিং পাউডার, সোডিয়াম বাইকার্বনেট, কার্বনিক অ্যাসিড, ফেনল এবং দার্শনিকের উল, জিঙ্ক অক্সাইড। মোস্ট ইম্পর্টেন্ট, দার্শনিকের উল বলা হয় জেডেনোকে, দার্শনিকের উল বলা হয় জেডেনোকে বা জিঙ্ক অক্সাইডকে বলা হয়ে থাকে। ভারী জল D2O, ভারী জল D2O বাই ডয়টেরিয়াম অক্সাইড বলা হয়ে থাকে মার্বেল পাথর। ক্যালসিয়াম কার্বনেট জল, হাইড্রোজেন
মনো অক্সাইড H2O প্রত্যেকেই জানো। নেক্সট পরবর্তী কোশ্চেন নাম্বার 24, আইসোবার কি? দেখো এখানে আমি ডান দিকে একটা ছবি দিয়েছি, মানে সমচাপযুক্ত রেখাগুলোকে আমরা যে লাইনের সাহায্যে যুক্ত করছি, ফর এক্সাম্পল এইগুলোকে দেখো এখান থেকে এই যে সমচাপযুক্ত রেখা লাইনের সাহায্যে যুক্ত করছে, তো এটাকে আমরা বলি আইসোবার। বায়ুচাপ যুক্ত রেখাকে আমরা আইসোবার বলি। একইভাবে আরো প্রশ্ন হয় যেরকম আইসো হাইট কোনটা? বৃষ্টিপাত যুক্ত রেখা, এখানে বায়ুর চাপের বদলে বৃষ্টিপাত হয়ে যাবে। আইসোনেপ মেঘ রেখা, আইসোহেলাইন লবণতা রেখা। তাহলে এই বিভিন্ন আইসো দিয়ে আইসোবার, আইসো হাইট, আইসোনেপ, আইসোহেলাইন এগুলো যুক্ত কারে কোনটার সাথে, তো অবশ্যই মনে রাখবে। নেক্সট প্রশ্ন কোশ্চেন নাম্বার 25, ভারত যখন স্বাধীন হয় তখন কংগ্রেসের সভাপতি কে ছিলেন? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, জে.বি. কৃপালিনী, সর্দার বল্লভভাই প্যাটেল। সঠিক উত্তর হবে অপশন সি, জে.বি. কৃপালিনী। 1885 সালে গঠিত হয় ভারতের জাতীয় কংগ্রেস। প্রথম সেশন হয়েছিল বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে এবং সেখানে ডব্লিউ.সি. ব্যানার্জি সভাপতি ছিলেন। ঠিক আছে, তাই তো? আচ্ছা, এইখানটায় আমরা দেখব মহাত্মা গান্ধী 1924 বেলগাঁও সেশন 1924, জওহরলাল নেহরু 1929 সালে, 1929 তিনি লাহোর কংগ্রেসে সভাপতি ছিলেন। ওকে, সর্দার বল্লভভাই প্যাটেলের আরেকটা নাম লৌহ মানব নামে পরিচিত। সো এই ছিল আজকের ক্লাসে বাছাই করা তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আশা করি প্রত্যেকের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করবে মাস্ট, এবং আমাদের দ্য বেঙ্গল ব্যাটালিয়ান ডব্লিউপি এবং কেপি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, তুমি হোয়াটসঅ্যাপটা অন করো তোমার মোবাইলে এবং ডিরেক্টলি এই কিওয়ার্ডটা স্ক্যান করো এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাও। আর প্রতিদিন ক্লাস আপডেট এখানে পাবে, পরীক্ষা সংক্রান্ত আপডেট, পিডিএফ, ফ্রি ম্যাটেরিয়াল, চাকরির আপডেট, মক টেস্ট তুমি এখানে পেয়ে যাবে। তো প্রত্যেকে অবশ্যই যুক্ত হবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ক্র্যাক ডাব্লিউবি এক্সাম, ডেইলি পিডিএফ অফ অল ক্লাসেস, কুইজ, ক্লাস আপডেট সমস্ত কিছু এখানে পাবে। তো অবশ্যই প্রত্যেকে যুক্ত হয়ে যাও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নেক্সট ক্লাসে। সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে। বন্দে মাতরম, জয় হিন্দ।